জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক আজ। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন, সিদ্ধান্ত নেবে সরকার। সমাধান না হলে সংকটের শঙ্কা বদিউল আলমের। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত পাহাড়, 4টি রুটে চালান ঢুকছে মিয়ানমার ভারত থেকে। পাচারে ব্যবহার হয় সাংকেতিক ভাষা, অভিযান বাড়ানোর দাবি পুলিশের। সিলেটে ভোগান্তির আরেক নাম রেল যাত্রা। ঢাকা চট্টগ্রাম রুটে 20 ভাগ টিকিটও দিতে পারছে না কর্তৃপক্ষ। বগি বাড়ানোর পাশাপাশি নতুন ট্রেন চালুর দাবি। দেশে রফতানি রেমিটেন্স আয় বাড়লেও বিনিয়োগে ভাটা, অর্থনীতি দুর্বল হয়ে পড়ার শঙ্কা। স্থিতিশীলতা ফেরাতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। এবং প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর, জানালেন ট্রাম্প। গাজায় নতুন করে হামলায় আরও 61 ফিলিস্তিনের মৃত্যু। সকালের সময়ের সঙ্গে আছি আমি স্বপ্নপ নিবিড়। পিআর দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বানচালকারীদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, পিআরের দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের শঙ্কা তার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। যেসব দেশে পিআর আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এমন ব্যবস্থা চায় না জনগণ। ময়দানে এবং আলোচনার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত। দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিএনপিও আওয়ামী লীগের মতো দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছে খেলাফত মজলিস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইজ সম্মেলন। রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আসেন সংগঠনটির 5 শতাধিক আলেম প্রতিনিধি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো বিভাজনের রাজনীতি করে না তার দল। দেশকে এগিয়ে নিতে দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান তার। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা বলেন, ক্ষমতায় যেতে উন্মুখ একটি দল ইসলামের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিও আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেন তারা। আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী, আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলছে মৌলবাদী। আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে। এদিকে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করে খেলাফত মজলিস। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে দেশব্যাপী গণসংযোগ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসন ক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। ভোটের রোডম্যাপ ঘোষণা হলেও সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ খেলাফত মজলিসের। সংস্কার সংক্রান্ত জুলাই সনদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজ বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। কমিশন সদস্য বদিউল আলম মজুমদারের মতে, সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে গভীর সংকটে পড়বে দেশ। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমদ মনে করেন, সংস্কার নিয়ে কমিশনের উচ্চাকাঙ্ক্ষার কারণে সংকট তৈরি হয়েছে। ৬টি সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে আলোচনায় এখন পর্যন্ত ৮৪টি প্রস্তাবে একমত হলেও অনেক মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা রয়েছে। সবচেয়ে জটিলতা দেখা দেয় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংসদেই চূড়ান্ত ফয়সালা চায় বিএনপি, তবে সাংবিধানিক আদেশ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা চায় জামায়াত, এনসিপি সহ অন্য দলগুলো। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সময় সংবাদকে জানান, আলোচনায় দলগুলো একমত না হলে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হবে। ৫ তারিখে আমরা একত্রিত হব রাজনৈতিক দলের সাথে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চাইব যে তারা কি ঐক্যমত্যে পৌঁছেছে। ঐক্যমত্যে যদি পৌঁছে তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে যেই পদ্ধতির ব্যাপারে তারা একমত হয়েছে সেই পদ্ধতিতে এটা বাস্তবায়িত হবে। যদি সমঝোতায় না পৌঁছে সরকারের কাছে আমরা সুপারিশ করব। সরকার সুপারিশ রাখতেও পারে, নাও রাখতে পারে, সে সরকারের সিদ্ধান্ত। তবে জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে করেন বদিউল আলম মজুমদার। এই যে গত কয়েক মাসে, গত প্রায় 1 বছরে যে এতগুলো রাজনৈতিক দল অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে দিনের পর দিন আলোচনা করেছে, যেটা কোনোদিন ঘটেনি গত 54 বছরে। আমাদের জন্য সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমতে না বুঝতে পারি। জুলাই সনদ নিয়ে সংকটের জন্য কমিশনের উচ্চাকাঙ্ক্ষাকে দুষছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে ঐকমত্য কমিশন ইজ এক্সট্রিমলি অ্যাম্বিশাস, অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী জায়গা থেকে তারা যাত্রা শুরু করেছে, যে কারণে তারা এটার কোনো শেষ দেখতে পাচ্ছে না এবং আমার ধারণা এটা পারবেও না, এটা হবে না। দলগুলোর ভোটাভুটির মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাদা মেঘের ভেলা আর বাতাসের মিতালিতে দুলতে থাকা কাশফুল তৈরি করেছে এক নান্দনিক মোহময়তা। রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। শরতের কাশফুল নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষের অংশে। সকালের সময় আরও থাকছে, 6 মাসে নেত্রকোনায় নিখোঁজের পর লাশ মিলেছে 13 জনের। সাধারণ ডায়েরি করা হয়েছে প্রায় 200। শাস্তি না হওয়ায় বাড়ছে প্রবণতা। গণসচেতনতা বাড়ানোর তাগিদ পুলিশ। দুর্গম পাহাড় আর ভৌগোলিক চ্যালেঞ্জের সুযোগ নিয়ে প্রতিনিয়ত অস্ত্র ঢুকছে পার্বত্য চট্টগ্রামে, আর তাতে অশান্ত হচ্ছে পাহাড়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মিয়ানমার ও ভারত থেকে অন্তত 4টি রুটে অস্ত্র আসছে রাঙামাটিতে। এক্ষেত্রে ব্যবহার হচ্ছে নানা সাংকেতিক ভাষা।
পুলিশ বলছে নানা চ্যালেঞ্জ থাকলেও অস্ত্র চালান রোধে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে যৌথ বাহিনী, বাড়ানো হয়েছে নজরদারি। রাঙামাটি থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। গহীন জঙ্গল, দুর্গম পাহাড়ের বাঁকে বাঁকে অপরাধের অভয়ারণ্য। নানা পথ বেঁকে নানা গোষ্ঠীর হাতে পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র, আর তাতে অশান্ত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। অস্ত্রের চালান ঘিরে গড়ে উঠেছে আন্তদেশীয় নেটওয়ার্ক। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অন্তত 4টি রুটে অস্ত্র ঢুকছে রাঙামাটিতে, যার একটি মিয়ানমার থেকে ভারতের মিজোরাম সীমান্ত পার হয়ে থাথি, লুলেংছড়ি, চকপতি ঘাট, বসন্তপাড়া হয়ে রাঙামাটিতে প্রবেশ। অস্ত্র আসার আরেক পথ বান্দরবান থেকে বাঙালহালিয়া, রাইখালি বাজার, বড়ইছড়ি হয়ে কাউখালী রুট। তৃতীয় রুট হচ্ছে মিয়ানমার থেকে মিজোরাম দিয়ে বাংলাদেশে প্রবেশ, এরপর শুকনাছড়ি, বরকল, তালুকদারপাড়া, সারোয়াতলি হয়ে বাঘাইছড়ি পৌঁছাচ্ছে অস্ত্র। এছাড়া মিয়ানমার থেকে মিজোরামের পুগজিং, মানপাড়া সীমান্ত পেরিয়ে অস্ত্র যাচ্ছে রাঙামাটির সাদিক লঙ্কর পয়েন্টে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এসব রুটে বাংলাদেশে অস্ত্র আসার পথে চলতি বছর দেশটিতে ধরা পড়েছে কিছু চালান। জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে 5টি বড় চালান জব্দের খবর পাওয়া গেছে। এসব চালানে ছিল AK-47, M16, গ্রেনেড লঞ্চার সহ বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ও গোলাবারুদ। আমি খুব একটা আতঙ্কে এখনো। পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সংগঠনের সাবেক 2 সদস্য জানান, প্রতিটি অস্ত্রের জন্যই থাকে সাংকেতিক ভাষা। পার্টির একটা নিজস্ব একটা অস্ত্র বহনকারী আছে, যে তা একটা স্পেশাল টিম, যে অস্ত্র আসলে ওরাই ওদের থেকে নিয়ে আসবে যে অস্ত্রগুলো, যে আজকে অস্ত্র চালান আসবে, যে এতগুলো বলে অস্ত্র বলে লোক কয়জন লাগবে, ওগুলো হচ্ছে বিশেষ লোক নিয়ে যায় যে অস্ত্রগুলো আনার জন্য। এগুলো তো বিশেষ করে যে আসে যে মায়ানমার, থাইল্যান্ড এদিক থেকে, আর ইন্ডিয়া বোর্ডারে ঢুকবে মালগুলো, পরে ওখান থেকে আবার বাংলাদেশে আসবে। একটা অস্ত্রের দাম বার্মা থেকে নিয়ে আসতেছে 3 লক্ষ টাকা, কিন্তু এখানে বিক্রি করছে আপনার 6 লক্ষ। গ্যাং আছে যে তারা বড় একটা সিন্ডিকেট, বেশিরভাগে এখান থেকে যাবে, আজকে বর্ডারে দিবে, যে মনে করেন এই জায়গাতে দিচ্ছে, তো আগাম কি করবে, অস্ত্র বাহিনী গিয়ে ওইখানে চারিদিকে ঘেরাও করবে। ঘেরাও করার পরে যখন মালগুলো এফআরআই আসবে বাংলাদেশে, তখন তাদের মধ্যে ওরা তো হিট পজিশনে আসে, আন্ডারগ্রাউন্ডে যারা আছে, যেন বেমানি করতে না পারে। তো কী করে তারা ওই মাল সাবান বুঝে নিয়ে তারপরে টাকা বুঝে লেনদেন কত আসছে কত কি, তখন বুঝিয়ে দিয়ে তাদের মতো তারা চলে যায়, আবার গার্ড দিয়ে অস্ত্রগুলো নিয়ে আসে। অস্ত্রের অবাধ চালানের ফলে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো যেমন নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে, তেমনি নিশানা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও। এসব ঘটনায় এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর 42 সদস্য। এখানের সীমান্তগুলো যেমন পাহাড়ে পরিপূর্ণ, তেমনি পাহাড়ের পাশাপাশি লেক এবং নদীর সংযোগও সীমান্ত রয়েছে। ফলে এই নদীর সীমান্ত থাকার কারণে এটা যথেষ্ট অত্যন্ত জটিল। তারপরেও আমাদের কাছে যখন স্পেসিফিক তথ্য পাই, আমরা কিন্তু অভিযান চালাই, এবং সেই অভিযানগুলো কিন্তু যৌথ অভিযান চালায়। বিভিন্ন নামে, ছদ্মনামে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাই মর্মে অভিযোগ আসে। যখন এই অভিযোগগুলো আমরা পাই, সেগুলো আমরা খতিয়ে দেখি। বিশেষ করে আমাদের পুলিশ বিভাগ রয়েছে, সেনাবাহিনী রয়েছেন, সীমান্ত এলাকায় বিজিবি রয়েছেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সেটা নিয়ন্ত্রণে রাখছি। গত 1 বছরে অন্তত অর্ধশত প্রাণহানির খবর পাওয়া গেছে পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর সংঘাতে। এসব সংঘাতের অবসান ঘটবে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতার জন্য, এমনটি প্রত্যাশা করেন এখানকার স্থানীয়রা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, রাঙামাটি। খাগড়াছড়িতে জারি করা 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। সকাল থেকে সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে, স্বাভাবিক হয়েছে যান চলাচল। তবে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট দেখা গেছে। এই খাগড়াছড়ি শহরে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। খাগড়াছড়িতে 144 ধারা যারা প্রত্যাহার করা হয়েছে, গতকাল রাতে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইফতারকাল ইসলাম খন্দকার তিনি খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এই মর্মে আশ্বস্ত হয়েছেন। সে কারণে তিনি খাগড়াছড়িতে জারি করা অর্থাৎ খাগড়াছড়ি পৌর এলাকা এবং সদর উপজেলা 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। অপরদিকে গুইমারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গুইমারা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উন্নতি হওয়ায় সেখানেও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। এদিকে 144 ধারা প্রত্যাহার হওয়ায়
খাগড়াছড়ি জনজীবনে নেমে এসেছে স্বস্তি। এখানে পাহাড়ি বাঙালি উভয়ই শান্তিপূর্ণভাবে এখন চলাচল করছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তা বাহিনী জানিয়েছে খাগড়াছড়ি জেলায় জনসাধারণের জালমাল নিরাপত্তা রক্ষার স্বার্থে তাদের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। তবে রাস্তায় যে ধরনের পোস্ট তৈরি করা হয়েছিল সহসাই এই পোস্টগুলো প্রত্যাহার করবে। খাগড়াছড়ি বাজারে আজ সকাল থেকে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। পাহাড়ি বাঙালিদের উপস্থিতি লক্ষণীয়। ছোটখাটো গ্রামগুলোতে অর্থাৎ পাড়ার মোড়ে যে ধরনের ছোটখাটো বাজার বসতো, বিশেষ করে খবংপুরিয়া, স্বনির্ভর এবং বটতলী এলাকায়, সেখানে পাহাড়িরা তাদের পণ্য সামগ্রী নিয়ে বিক্রি করার জন্য নিয়ে আসছে। খাগড়াছড়ি বাজারেও প্রচুর পাহাড়িদের উপস্থিতি রয়েছে। পাহাড়ি এবং বাঙালি উভয়ই সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে তারা বসবাস করতেছে। তবে পাহাড়িদের ভিতরে যে একটা সংশয় কাজ করছে, সেই সংশয়টা দূর হতে বেশ সময় লাগবে। তারা এখনো আতঙ্কগ্রস্ত। যে সমস্ত বাড়িঘর পড়া গেছে সে সমস্ত পাহাড়িদের বসত বাড়ি নির্মাণ না হওয়া পর্যন্ত তারা খুবই মানবতার জীবনযাপন করছে। পার্বত্য অঞ্চলে একটি প্রচলিত ধ্যান ধারণা রয়েছে, যাদের বাড়িঘর পড়া যায় সেই সমস্ত বাড়িঘরের লোকদেরকে তারা কোথাও আশ্রয় দেয় না। গত 23 সেপ্টেম্বর বার্মা কিশোরীকে গণধর্ষণের অভিযোগে এখানে অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সেই অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে 144 ধারা এবং যুগ্ম ছাত্র জনতা সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। প্রবাসীর ভোগান্তির আরেক নাম ট্রেন যাত্রা। সড়কের বেহাল দশার কারণে রেল ভ্রমণ বেছে নিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে চাহিদার তুলনায় 20 ভাগ টিকিট দিতে পারছে না কর্তৃপক্ষ। বগি বাড়ানোর পাশাপাশি নতুন ট্রেন চালু না হলে সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন 6 জোড়া ট্রেন চলাচল করে। ছুটিতে সিলেট বেড়াতে এসে যাতায়াতের ভোগান্তিতে পড়েন পর্যটকরা। সিলেট ঢাকা মহাসড়কের ভঙ্গুর দশার পাশাপাশি সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। 5 থেকে 6 ঘন্টার যাত্রা 12 থেকে 14 ঘন্টা লেগে যায়। ফলে ঢাকা ও চট্টগ্রাম যাতায়াতে রেল ভ্রমণ বেছে নিতে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। ট্রেনের টিকিট বিক্রি হয়ে যায় অনেক আগে, কাউন্টারে মিলে না টিকিট। 9 তারিখ পর্যন্ত চট্টগ্রামে টিকিট নাই। রেল স্টেশনে আসছিলাম ঢাকায় যাওয়ার জন্য টিকিট নেওয়ার জন্য, এখন এর টিকিট পাই না। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে বাস পাওয়া যাচ্ছে না, বাস না পাওয়ার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না, মানুষ যেতে পারছে না। অতি জরুরিভাবে বগি বাড়ানো দরকার। সিলেট থেকে ঢাকাগামী কালনী, জয়ন্তিকা, পারাবত ও উপবন এবং চট্টগ্রামগামী পাহাড়িকা ও উদয়ন, এই 6টি ট্রেন যাতায়াত করে। প্রতি ট্রেনে গড়ে 3.5 থেকে 4 হাজার যাত্রী যেতে পারেন। সিলেট স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের টিকিটের চাহিদার 20 ভাগও পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। গতকালও আসছিলাম, আজকেও আসছি, এখনও টিকিট করতে পারি নাই। যেহেতু বাই রোডের অবস্থা খুবই খারাপ, 12 ঘন্টা 14 ঘন্টা লাগে, সেই জন্য ট্রেনের উপর প্রচণ্ড যাত্রী চাপ। যেজন্য আমরা অতিরিক্ত বগি লাগাইছি, কিন্তু লাগানোর পরেও আমরা সামাল দিতে পারতেছি না। এই জন্য আমাদের এটা প্রয়োজন হলো যে একটা স্পেশাল ট্রেন প্রতিদিন সিলেট টু ঢাকা। 2023 সালে ঢাকা সিলেট ঢাকা রুটে চালুর জন্য নতুন বিরতিহীন আন্তনগর ট্রেন টাঙ্গুয়া এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ও অর্থনৈতিক কার্যাবলী বাড়ানোর লক্ষ্যে আন্তনগর ট্রেনের সময়সূচিও অনুমোদন হয়, কিন্তু ট্রেনটি আজও রেলপথে ওঠেনি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মাইলিশ সংরক্ষণে অভয়াশ্রম এবং সাগরে মাছ ধরার ওপর 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে টহল জোরদার করেছে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক।
প্রজনন মৌসুমের 22 দিনের যে নিষেধাজ্ঞা মা ইলিশ সংরক্ষণের জন্য, তার আজ কিন্তু দ্বিতীয় দিন। আমরা ভোর থেকে আছি চাঁদপুরের আনন্দবাজার এলাকায়, যেটি মেঘনা তীর বিশিষ্ট, এবং আনন্দবাজারের পাশে কিন্তু পদ্মা নদী, শুধু মেঘনা নয় পদ্মা নদীও আছে। এখানে অসংখ্য জেলে, এই পল্লীতে প্রায় 2,500 থেকে 3,000 জেলে পরিবার বসবাস করেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে জেলেরা তাদের যে নৌকাগুলো আছে যেগুলো দিয়ে তারা মাছ ধরে, সেই নৌকাগুলোকে তারা ধোয়া মোছার কাজ করছেন এবং তারা তীরে ভেঙেছে। শুধু ছোট মাছ ধরার নৌকা না, বড় সাগরে যে ট্রলার আছে যেগুলো সাগরে গিয়ে মাছ শিকার করে, সেই ট্রলারও কিন্তু আনন্দবাজার ফিরেছে। অর্থাৎ এখানকার যা জেলেরা আছে তারা কিন্তু সাগরেও মাছ ধরেন। তো আমরা এই যে আনন্দবাজারের চিত্র, আসলে এই চিত্রটি শুধু এইরকম আনন্দবাজারে নয়, তার পাশাপাশি চাঁদপুরের উত্তরে যে মতলবের উত্তরে আছে 60 নং, সেখান থেকে একবারে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত পুরো এলাকাটি বলা যেতে পারে যে এখন এরকম একটা শুনশান নীরবতা বিরাজ করছে। অর্থাৎ বিশাল যে পদ্মা মেঘনার অভয়াশ্রম আছে, সেই অভয়াশ্রমটি এখন বলা যেতে পারে যে অনেকটা জেলে শূন্য। অর্থাৎ প্রশাসনের তৎপরতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান, সব মিলিয়ে বলা যেতে পারে যে এখানে আসলে যে পরিস্থিতি, সেটি বলা যেতে পারে যে এখনো যারা অভয়াশ্রম ঘোষণা করেছে অর্থাৎ সরকার, সেই সরকারের অনুকূলে আছে। তো আমরা একটু জানতে চাইবো যে চাঁদপুরের এই যে এখনো পর্যন্ত যে জেলেদের আপনারা নিবৃত্ত করতে পেরেছেন, অভয়াশ্রমে মাছ শিকার থেকে বিরত রাখতে পেরেছেন, এর সফলতা কি? গত পরশুদিন রাত থেকে, অর্থাৎ 3 তারিখ রাত 12টা থেকে আমরা যে অভিযানটা শুরু করেছি, সেই অভিযানের পর থেকে এখন পর্যন্ত আমরা নদীতে কোনো জেলে পাইনি। আমাদের জেলা প্রশাসন এবং জেলা মৎস্য অফিস থেকে ব্যাপক প্রচারণা কার্যক্রম নেওয়া হয়েছিল। আমরা অনেকগুলো পথসভা করেছিলাম আমাদের স্যারদের, ডিসি স্যারের সমন্বয়ে। সেই পথসভার ফলাফল স্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা বেশ সচেতন। এখন পর্যন্ত জেলেরা নদীতে নামেনি এবং অধিকাংশ নৌকাই আমরা দেখতে পেরেছি যে নদীর পাড়ে উপরে উঠে রাখা আছে। অনেক ধন্যবাদ। আসলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তিনি জানিয়েছেন যে আসলে যে এই যে জেলেদের যে এখন পর্যন্ত নদী পাড়ে যে অবস্থান করাটা, এটি হলো মূলত জেলেদের তারা আশ্বস্ত করতে পেরেছেন যে এই সময়টা যেন যদি মাছ নিধন করা না হয়, যদি নিধন করে তাহলে হয়তো সেই পরিস্থিতিটা জেলেদের প্রতিকূলে যাবে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই যে নিষেধাজ্ঞাকালীন 22 দিন এনজিও বা বিভিন্ন সমিতি থেকে জেলেরা যে ঋণ নিয়েছিলেন তার কিস্তি পরিশোধ করা হতো, সেটি কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে মাইক্রো রেগুলেটরি অথরিটি কর্তৃপক্ষ এবং এনজিও যে সংগঠনগুলো আছে সেখানে চিঠি দিয়ে বন্ধ করে দিয়েছেন। তো স্বস্তির খবর হলো যে চাঁদপুরের পদ্মা মেঘনা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, বিশেষ করে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ যে অন্যান্য এজেন্সিগুলো আছে তাদের যে তৎপরতা, তার ফলেই কিন্তু এখন পর্যন্ত একটা স্বস্তির সুবাতাস বইছে চাঁদপুরের পদ্মা মেঘনায়। এ ছিল আমার কাছে চাঁদপুরের মা ইলিশ সংরক্ষণের সবশেষ। চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। উচ্চমূল্যের বাজারে কিছুটা স্বস্তির আশায় রাজশাহীতে ওএমএস এর পণ্য কিনতে মাঝরাত থেকে এই লাইনে দাঁড়িয়ে থাকেন ক্রেতারা। এই মুহূর্তে নগরের 14 পাই এলাকায় আছেন সহকর্মী মওদুদ রানা, যাচ্ছি তার কাছে। রানা, বাজারে উচ্চ মূল্যের কারণে সরকারিভাবে যে খোলা বাজারে চাল এবং আটা বিক্রি হয় সেটি অর্ধেক দামে কিনবেন বলে ভোর রাত থেকে এই সকাল পর্যন্ত অপেক্ষা করছেন প্রবীণ, বয়স্ক নারী এবং পুরুষ। এবং আমরা যেটি দেখেছি যে রাত 12টা থেকে তারা অপেক্ষা করছেন এবং সকাল 9টায় ওএমএসের যে চাল এবং আটা বিক্রি শুরু হবে সেটি তারা কিনবেন। এবং আমরা এখন রয়েছি রাজশাহী নগরীর 14 পাই এলাকায়। আমরা এখানে রাত 3টা থেকে অবস্থান করছি। আমরা যেটি দেখছি যে রাত 12টা থেকেই নারীরা এখানে বসে রয়েছেন এবং কেউ কেউ রাত 3টার দিকে এসেছেন এবং তারা যেটি বলছেন যে সকাল 9টায় আটা এবং চাল বিক্রি হবে, সেটি তারা কিনবেন, তারপর বাড়ি ফিরবেন। এবং অধিকাংশদের ভাষ্য যে তারা রাত 12টার সময় আসেন এবং আজ দুপুর 12টার সময় তারা এখান থেকে চাল এবং আটা কিনে বাড়ি ফিরবেন। তাদের যেটি ভাষ্য যে বাজারে এখন জিনিসপত্রের দাম অনেক বেশি, বিশেষ করে 1 কেজি মোটা চাল 55 থেকে 60 টাকা এবং 1 কেজি আটা 50 টাকা থেকে 60 টাকার মধ্যে বিক্রি হয়। তার বিপরীতে এখানে 1 কেজি চাল তারা 30 টাকা এবং 1 কেজি আটা 24 টাকায় কিনতে পারেন। সে কারণেই তারা এই অপেক্ষাটা করেন। এবং আমরা যেটি দেখছি যে এখানে
শত শত বয়স্ক নারী এবং বয়স্ক পুরুষ এখানে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে তাদের আসলে বেশি টাকা দিয়ে বাজার থেকে চাল আটা কেনার মতো সাধ্য নেই, সঙ্গতি নেই, সেই কারণেই এই অপেক্ষা করছেন। এবং তারা যেটি বলছেন যে সপ্তাহে একবার তারা চাল এবং আটা ক্রয় করতে পারেন, কিন্তু তাদের যে অপেক্ষা সেটি প্রত্যেক দিন আসলে করতে হয়। এবং এই যে দুপুর পর্যন্ত অপেক্ষা করেন, অনেকেই চাল না পেয়ে বাড়ি ফিরেন। আমরা খাদ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে সাধারণ মানুষের যে ভিড় সেটি ওএমএস এর পয়েন্টগুলোতে বাড়ছে। তারা খাদ্য বিভাগকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, যাতে এদের জন্য বাড়তি বরাদ্দ দেওয়া হয়। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। দেশের রফতানি রেমিটেন্স আয় বাড়লেও ভাটা পড়ছে বিনিয়োগে। এতে অর্থনীতি কোনোভাবে টিকে থাকলেও শিগগিরই দুর্বল হয়ে পড়বে। স্থবিরতার প্রহর গুনছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা। বলছেন স্থিতিশীল ব্যবসা বিনিয়োগের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি না হলে অন্য দেশে চলে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক এজেন্ডা রাস্তায় না নিয়ে আসার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ২৪শে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার হিসেব গুনতে গুনতে পেরিয়েছে ১ বছর। কোথাও আশা, কোথাও হতাশার চাদর মুড়িয়ে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন, অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি বঞ্চনা ঘোচাতে গদবাঁধা রাজনীতির পরিবর্তন চায় সাধারণ জনগণ। দেশজুড়ে নির্বাচনী ডামাডোলের নানা হিসেব নিকেশের মধ্যে বিভিন্ন সংকটের আশঙ্কা দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বেশি কোণঠাসা হয়ে পড়বে অর্থনীতি। ২০২৪-২৫ অর্থ বছরে আগের অর্থ বছরের চেয়ে রফতানি ৮.৫% ও ২৬% বেশি প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। বিপরীতে একই সময়ে বিনিয়োগ কমেছে ১৫ থেকে ২০%। অস্থির বিশ্ববাজারে ব্যবসায়ীরা রফতানিতে সম্ভাবনা দেখলেও ব্যাকফুটে নতুন বিনিয়োগ। ডেমোক্রেট গভর্নমেন্টের ভিতর তখন একটা যে এটার একটা লং একটা সাস্টেনেবল জায়গা আছে, ৫ বছরের একটা টেনিওর আছে, সেহেতু একটা প্ল্যান করতে পারে। এখন এই ১-২ বছর বা ৬ মাসের জন্য কেউ কিন্তু বিজনেস প্ল্যান করবে না। দ্যাট ইজ রিয়েলিটি। এদিকে ১.৫ দশক ধরে কঠিন সংকটে পড়া ব্যাংক খাতের ঋণ প্রবাহের গতিতে রয়েছে শক্ত লাগাম। রাজনৈতিক সরকারে আস্থা ফিরলে ব্যাংক খাতেও চাঙ্গা ভাব ফিরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই মুহূর্তে আমি খুব কম দেখেছি নতুন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। সবাই ওয়েট করতেছে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে যে পলিসিগুলি নিবে, স্পেশালি এইসব ওপেন মার্কেটে ইন্টারেস্ট রেটের, এক্সচেঞ্জ রেটের ব্যাপারে, সেইভাবে চিন্তা ভাবনা করে তারা নতুন ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছে। একটি দেশের রাজনীতি অর্থনীতি চলে একে অপরের হাতে হাত ধরে। অস্থিরতা কাটিয়ে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির পরিবেশ তৈরিতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। যখনই রাজনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে, যখন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকবে, যখন স্থিতিশীলতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থাকবে, তখনই কিন্তু মানুষ বিনিয়োগ করবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে বিদেশি বিনিয়োগও কিন্তু আসলে দেশীয় রাজনৈতিক স্থিতিশীলতার উপরে নির্ভরশীল। রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে, সময় মতো নির্বাচন হতে হবে, এবং এই অর্থনীতির ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না, এবং সেটা রাজনৈতিকভাবে যত মত ভিন্নতা থাকুক আমরা যেন রাস্তায় আন্দোলন না করি। দেশের সার্বিক পরিবেশ স্বাভাবিক না থাকায় আওয়ামী সরকার বিদায়ের আগে ২০২৩-২৪ অর্থ বছরে বিদেশি বিনিয়োগ কমে ৯%। সবশেষ অর্থ বছর এর পরিমাণ কমেছে ১৩%। আর ১ বছরে নতুন বেকার হয়েছে ৩,৩০,০০০ মানুষ। এমন প্রেক্ষাপটে দ্রুত নির্বাচিত সরকার গঠনের পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। শারজায় আজ সিরিজের শেষ টি-20তে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবারের মতো আফগানদের হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের। গত ৬ মাসে নেত্রকোনায় নিখোঁজের পর লাশ মিলেছে ১৩ জনের। একই সময় নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে ১৮০টি। এলাকাবাসী বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এর প্রবণতা বাড়ছে। আর অপরাধ কমাতে গণসচেতনতা বাড়ানোর তাগিদ পুলিশের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট।
নিখোঁজের পর মেলে লাশ, অনেকের পরিচয় শনাক্ত হয়, অনেকের মরদেহ পচে গেলে শুধু ডিএনএ টেস্ট করা হয়। নেত্রকোনার নতুন আতঙ্কের নাম নিখোঁজ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কাউকে খুঁজে না পাওয়া গেলে তার মৃত্যুর আশঙ্কা করেন স্বজনরা। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে এমন নিখোঁজের পর মরদেহ পাওয়া গেছে 13 জনের। এলাকাবাসী বলছেন, অপরাধ করলেও অপরাধীর শাস্তি না হওয়ায় এর প্রবণতা বাড়ছে। ভাইয়া যা দেখছে যে তার যে পেটে একটা দাগ ছিল, তার চিহ্ন ছিল, আর যে শার্টটা পরানো আর প্যান্টটা নতুন, এগুলো দেখে আমরা চিনতে পারছি যেটা আমাদের ভাইয়ের লাশ। এই কিছুদিন ধরে ইদানিং মানুষ সমানে মারা যাইতেছে, যদি ফাঁসি হয় আর ফাঁসি হয় তাহলে এটা বন্ধ হইব। এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ আইনজীবীদের। এইগুলোর থেকে পরিত্রাণ পাইতে হইলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হবে এবং সঠিক নির্বাচন হইতে হবে এবং নির্বাচিত গভর্নমেন্ট আসলে পরেই এই সমস্ত কন্ট্রোল করা যাবে, আর না হলে এই সমস্ত কন্ট্রোল করা যাবে না। এ নিয়ে গতানুগতিক বক্তব্য পুলিশের। অপরাধ কমাতে গণসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্ট কর্মকর্তার। এই ধরনের মিসিং এর ক্ষেত্রে আমাদেরকে দ্রুততার সাথে অবহিত করেন, আমরা আমাদের সক্ষমতার সবটুকু দিয়ে যিনি হারিয়েছেন বা যিনি মিসিং আছেন তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। পুলিশের তথ্য মতে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসের নেত্রকোনায় নিখোঁজের 180টি সাধারণ ডায়েরি হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। নারায়ণগঞ্জে শহর থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব। র্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের 1 নম্বর বাবুরাইল এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় 1 শুটার গান, 1 রাউন্ড কার্তুজ এবং ককটেল বা বোমা সদৃশ 2টি বস্তু উদ্ধার করা হয়। বোমা সদৃশ বস্তু দুটি পরীক্ষা নিরীক্ষার জন্য র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। এছাড়া অস্ত্রগুলো কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে র্যাবের একাধিক টিমের অভিযান চলছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা হবিগঞ্জের নবীগঞ্জ কাজিরবাজার মারকুলি সড়কের। বেশিরভাগ স্থানে উঠে গেছে কার্পেটিং। খানাখন্দ ভরা সড়কটিতে চলাচল করতে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। তবে সড়কটি সংস্কারে এরই মধ্যে প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য, শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাকে হাওর এলাকার সঙ্গে যুক্ত করেছে নবীগঞ্জ কাজিরবাজার মারকুলি সড়ক। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সংযোগ সড়ক হিসেবেও এটি ব্যবহার হয়ে আসছে। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে বেহাল দশা। 2022 সালের বন্যার পর সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ স্থানেই উঠে গেছে কার্পেটিং। খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। পণ্য পরিবহনে খরচ বেড়েছে কয়েক গুণ। যানবাহন গর্তে আটকে পড়ে প্রায়ই তৈরি হয় যানজট। খাল না হওয়ার কারণে এত বড় বড় গর্ত হয়েছে নবীগঞ্জ টু মারকুলি রাস্তায় যে মানুষ চলা খুবই অতিষ্ঠ হয়েছে। রাস্তাটা অত্যন্ত খারাপ, গাড়ি চলার যোগ্য না। অসুস্থ মানুষ তো আরো অসুস্থ হয়, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এই রোডটা সুন্দরভাবে সংস্কার করা হয় নাই। ছিল কথা 8 ফুট, হয়েছে 2 ফুট। গাড়ি চলাফেরার মতো নাই, নতুন গাড়ি আইনিয়া 4 দিন যায় না, নষ্ট হয়ে যায়। মেঘ দিলে পরে গাতাগুতির মাঝে গাড়ি উল্টিয়ে পুলিশ হয়, খাদে পড়ে বাস পড়ছে এক্সট্রা খাদে। স্কুলে যাওয়ার মনে হয় না, আর বৃষ্টি হলে তো প্রশ্নই ওঠে না। সড়কটি সংস্কারে এরই মধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। ক্ষতিগ্রস্ত রাস্তাটি 2025-26 অর্থবর্ষে জরুরি মেরামতের জন্য প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। সদর দপ্তর হইতে অনুমোদিত হলে দ্রুত দরপত্র আহ্বান করা হবে। কাজ বাস্তবায়িত হলে এলাকার লোকজন চলাচলে সহজ হবে। কাজিরবাজার মারকুলি সড়কের দৈর্ঘ্য 10 কিলোমিটার। সময় সংবাদ, হবিগঞ্জ। পরিত্যক্ত ভবন ব্যবহার ও চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে জামালপুর জেনারেল হাসপাতালে। একদিকে ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে শঙ্কা, অন্যদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। ঊর্ধ্বতন মহলে জানানো হলেও মিলছে না কোনো সমাধান। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, শয্যা সংকটে অনেকের স্থান হয়েছে মেঝেতে। জামালপুর জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা 250, তবে প্রতিদিন অন্তত এর 10 গুণ রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে আসেন। অথচ বহির্বিভাগের ভবনটি 1961 সালে নির্মাণ করার পর 2021 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে গণপূর্ত বিভাগ। এর মধ্যেই স্বাস্থ্যসেবা দিচ্ছেন সংশ্লিষ্টরা। সঙ্গে রয়েছে চিকিৎসক সংকট। 73টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত মাত্র 48 জন। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগীরা যারা আসতেছি তারা হয়রানির মধ্যে শিকার হচ্ছে,
ঠিক। তো ডাক্তার যদি থাকে তাহলে রোগী মোটামুটি সবাই আরো ভালো সেবা পেতে পারবে আর কি। এটি একটি ঝুঁকিপূর্ণ হসপিটাল, আপনি দেখতে পাচ্ছেন একটি রিপেয়ারিং করে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, যে কোনো সময় মানুষের জন্য একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। আমরা সেবা ভালো দিতে চাইলেও পারতেছি না, কারণ রোগীর চাপ অনেক বেশি। ঝুঁকিপূর্ণ ভবনটাকে মেরামত করার জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এত রোগীর চাপ, পাশাপাশি নার্সের সংকট, ডাক্তার সংকট, এই জন্য আমরা চেষ্টা করা সত্ত্বেও আমাদের আসল যে সেবাটা দিতে আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন মহলে বলা হলেও কোনো সমাধান হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় চিঠির মাধ্যমে প্রয়োজনীয় নতুন বিল্ডিং নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য জানিয়েছি, কিন্তু অদ্যাবধি কোনো ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়নি। কিন্তু রোগীদের কথা চিন্তা করে আমরা ডাক্তাররা, অন্যান্য মেডিকেল পার্সোনালরা জীবনে ঝুঁকি নিয়ে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছি। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন অন্তত 3000 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, জামালপুর। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। ইসরায়েল প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি জানান, হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলি জিম্মি মুক্তির ঘোষণা হবে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি দাবি করেন, ট্রাম্পের দেয়া শর্ত মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই হামাসের। রোববার ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ বৈঠক হবে বলে জানা গেছে। এদিকে গাজায় এখনও থামেনি ইসরায়েলি হত্যাযজ্ঞ। উপত্যকাটিতে একদিনে নিহত হয়েছেন 61 ফিলিস্তিনি। মার্কিন প্রেসিডেন্টের দেয়া 20 দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির এমন ঘোষণার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নতুন আরেক অগ্রগতির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, উপত্যকাটি থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির অংশ হিসেবে হোয়াইট হাউস গেল সোমবার একটি মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো হয়। ট্রাম্প জানান, এই সীমারেখার মধ্যেই ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন এমন আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের কাছে অন্য কোনো বিকল্প নেই। দ্রুতই উপত্যকাটি থেকে হামাসের শাসনের সমাপ্তি ঘটানো হবে বলে দাবি করেন তিনি। নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মিশরে ইসরায়েল ও হামাসের বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় থাকবে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারও বৈঠকে অংশ নেবেন। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞ এখনও চলছে। স্বাধীনতাকামী সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং 2 বছরের এই হত্যাযজ্ঞ ও অবরোধ অবিলম্বে বন্ধ করার অনুরোধ করেছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। উপত্যকাটির বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে একদিনেই 93টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলি হেফাজতে পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গকে কড়া নির্যাতনের অভিযোগ তুলেছেন ফেরত আসা মানবাধিকার কর্মীরা। জানান, গ্রেটাকে ইসরায়েলি পতাকা হাতে ছবি তুলতে বাধ্য করা হয়, দেয়া হয়নি পর্যাপ্ত খাবার এবং পানীয়। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন 2টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ নিয়ে মোট 11টি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আর এর মধ্যেই আটক 470 কর্মী থেকে 137 জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। কীটপতঙ্গে ভরা একটি সেলে আটকে রাখা হয়েছে সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গকে। ইসরায়েলি সেনাবাহিনী তাকে দেয়নি পর্যাপ্ত খাবার ও পানি। তুরস্কে ফেরত পাঠানো মানবাধিকার কর্মীরা জানান, দীর্ঘ সময় শক্ত মেঝেতে বসে থাকতে বাধ্য করায় তার শরীরে ঘা ও র্যাশ দেখা দিয়েছে বলে জানিয়েছেন গ্রেটা। অন্য এক বন্দী জানান, ইসরায়েলি সেনারা থানবার্গকে জোর করে পতাকা হাতে দাঁড় করিয়ে ছবি তোলেন। সেই পতাকাগুলোর পরিচয় এখনো নিশ্চিত নয়। তুরস্কের এক মানবাধিকার কর্মী জানান, গ্রেটাকে চুল ধরে টেনে নিয়ে যায়, মারধর করে এবং ইসরায়েলি পতাকা চুমু খেতে বাধ্য করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর আমাদের প্রতি আচরণ ভয়াবহ ছিল। গ্রেটার শরীর
শরীরে তারা ইসরায়েলি পতাকা জড়িয়ে দেয় আর যেভাবে খুশি তাকে ঠেলে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। খুব আক্রমণাত্মকভাবে একটা প্রাইভেট রুমে গ্রেটাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর বেন গভির সেখানে এসে সেই রুমে ঢোকে। পুরো ব্যাপারটাই ছিল ভয়ানক। শনিবার আটক 470 জনের মধ্যে 137 জনকে তুরস্কে ফেরত পাঠায় ইসরায়েল। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক সহ যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও জর্ডানের নাগরিক রয়েছেন বলে জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেরত আসা এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলি সেনাবাহিনীদের এমন পশুসুলভ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে সব বন্দীকে আইনানুগভাবে পানি, খাদ্য, চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হয়েছে। থানবার্গ সম্পর্কিত খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন 2টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ নিয়ে মোট 11টি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অভিযানটি ইসরায়েলের অবরোধ ভাঙার চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নতুন 2টি জাহাজ ঘাসান কানাফানি ও আল আউদা 170 আন্তর্জাতিক কর্মী বহন করছে। প্রধান জাহাজের মধ্যে রয়েছে ডক্টরস অ্যান্ড জার্নালিস্ট শিপ বা আল দামির, যা বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও সাংবাদিকদের বহন করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে দেশে তীব্র বিক্ষোভ। যুক্তরাজ্যের প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের প্রায় 5 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। যুক্তরাজ্য ছাড়াও ইতালি, স্পেন, ফ্রান্স, আয়ারল্যান্ড ও পর্তুগালেও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আফ্রিকার মাদাগাস্কার ও ইউরোপের জর্জিয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসী বিরোধী বিক্ষোভে স্থানীয় নিরাপত্তা বাহিনীর বাধায় সৃষ্টি হয় উত্তপ্ত পরিবেশ। সাউন্ড গ্রেনেডের শব্দে ছেয়ে যায় ইতালির রাজধানী রোমের রাজপথ। গাজায় ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে টানা 4র্থ দিনের মতো শহরটিতে বিক্ষোভ চলছে। প্রায় 4 লাখের মতো সাধারণ মানুষ রাস্তায় প্রতিবাদে অংশ নিয়েছেন। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় নিরাপত্তা বাহিনী। ইউরোপের আরেক দেশ স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের সমর্থনে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে সমবেত হন। বার্সেলোনায় ঘণ্টাব্যাপী স্লোগান, পোস্টার ও মানববন্ধনে মুখর থাকে পুরো এলাকা। স্পেনের আরেক শহর মাদ্রিদে বিশাল ফিলিস্তিনি পতাকা মেলে ধরেন বিক্ষোভকারীরা। ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক স্কয়ার থেকে বাস্তিল স্কয়ার পর্যন্ত হাজারো মানুষ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে মিছিল করে। প্রতিবাদকারীরা বলেন এটি ফিলিস্তিনের জন্য একটি ফাঁদ, যা তাদের ভূমি থেকে উচ্ছেদকে বৈধ করবে। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ডাবলিনে বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো মানুষ। সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পর্তুগালের লিসবনেও হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে রাজপথে নেমে আসেন। যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন জোটের সমর্থকরা ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে স্লোগান দেন। এ সময় শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। যুক্তরাজ্য সরকার জুলাই মাসে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার পরও সংগঠনটি ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলা বন্ধ করেনি। এদিকে আফ্রিকার মাদাগাস্কার সরকার বিরোধী আন্দোলনে উত্তাল। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে হওয়া বিক্ষোভে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। পানি ও বিদ্যুৎ সংকট সহ নানা ইস্যুতে সেপ্টেম্বর থেকেই আন্দোলন অব্যাহত রয়েছে। অন্যদিকে জর্জিয়ার তিবলিসিতে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দাবিতে ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ আগের নির্বাচনের মতো এবারও ভোট জালিয়াতি হয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগোর দক্ষিণ পশ্চিম অংশে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। কর্তৃপক্ষের দাবি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্টের গাড়িতে ধাক্কা দেয়ায় পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সকালের সময় বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। শারজায় সিরিজের শেষ টি-20তে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে প্রথমবারের মতো আফগানদের হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর লাল সবুজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। সিরিজের শুরুতে ব্যাকফুটে ছিল বাংলাদেশ, কিন্তু টানা 2 জয়ে এখন উড়ছে লাল সবুজের দল। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের পর এবার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার কীর্তি গড়ার পথে জাকের আলী অনেক। যদিও এই জায়গায় গলার কাঁটা হয়ে আছে তার ব্যাটিং ফর্ম।
এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত বলার মতো রান পাননি টাইগারদের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন, কিন্তু আসার জায়গা রানের মধ্যে আছেন ইমন, তামিম, সাইফরা। তাই তো সৌম্যকে না পাওয়ার পরও সমস্যায় নেই টিম ম্যানেজমেন্ট। তবে সিরিজ জয়ের মিশন পূরণ হওয়ায় একাদশে পরিবর্তন করতে পারে টাইগাররা। এদিকে টানা 2 ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে আফগানদের। নিজেদের হোম গ্রাউন্ডে এই হার হজম করতে পারছে না তাদের ম্যানেজমেন্ট। যে কোনো মূল্যে এখন জয় চাই আফগানিস্তানের। ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়ানোই আপাতত মূল লক্ষ্য তাদের। বিসিবি নির্বাচন পেছানো, অ্যাডহক কমিটি গঠন সহ 3 দাবি না মানলে এবার সব ধরনের লীগ বর্জনের ডাক দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা ক্রীড়া সংগঠকরা। এ সিদ্ধান্তে একমত হয়েছে ঢাকার 48 ক্লাব। এসব ক্লাব বিসিবি নির্বাচনে ভোটাধিকারও প্রয়োগ না করবে বলে জানান মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। আর এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশের ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যাবে বলে মন্তব্য করেন লুৎফর রহমান বাদল ও রফিকুল ইসলাম বাবুরা। ভোট দিতে চাই না। বিসিবি নির্বাচন ঘিরে মঞ্চায়িত হলো আরও একটা নাটক। মিরপুর থেকে প্রতিবাদ এখন মতিঝিলে। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে হাজির ঢাকার 48 ক্লাবের কাউন্সিলর। মনোনয়ন প্রত্যাহারের পরদিন নির্বাচন পেছানো, বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন সহ 3 দাবি নিয়ে এসেছিল এই সংগঠকরা। দাবি না মানলে কঠিন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জানিয়েছেন জটিলতা সৃষ্টি হওয়া 15 ক্লাবের বিষয়ে তাদের অবস্থানের কথা। 5 অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। অতি নাটকীয় জিনিস হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত এবং সঠিক সংগঠক দিয়ে সুন্দরভাবে একটা ইলেকশন যাতে করা যায় সেদিকে যদি মনোযোগ দেয় তাহলে ক্লাবগুলো উপকৃত হবে। এগুলির ব্যাপারে আদালত আমাদের পক্ষে রায় দেয়, ক্লাবগুলির পক্ষে। আমরা ক্লাবের অভিভাবক হিসেবে বলছি, তাহলে তো এই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে নির্বাচনটা। এই নির্বাচনটা হওয়ার কোনো সুযোগ থাকছে না। ভালো নির্বাচন হবে এমন কথা বলার কয়েক ঘন্টা বাদই নির্বাচন বর্জন করা লুৎফর রহমান বাদল এদিন যোগ দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকদের সঙ্গে। জানান কেন তিনি নির্বাচন বর্জন করেছেন, যদিও এখনো বহাল আছে তার মনোনয়ন। যত দিন যাচ্ছে আমার এই জায়গাটা আসলে আমি চোরাবাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি। বিভিন্ন সময় আমাকে কনভিন্স করা হচ্ছিল যাতে আমি থাকি, কিন্তু আমার হলো আমি ক্রিকেটকে ভালোবাসি। আমি তো এখানে ক্রিকেট থেকে আমি নিতে আসিনি। বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনও ছিলেন এই প্রতিবাদ কর্মসূচিতে। এবারের নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। নাটকের নামটা হচ্ছে আমরা সত্যি কে মিথ্যা। আমি সত্যি কথা বলছি, আমি এই সত্যি কথা বলতে কে মিথ্যা কথা এটা তো জানার পক্ষে আমাদের পক্ষে কাউকে সম্ভব না। ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলা প্লেয়ারের রিজিকের ব্যাপার থাকবে, কারণ আজকে যারা এখানে সংগঠক আছে, যারা ক্লাবগুলোকে চালায়, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ না থাকে, ভোটার রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবে? বিসিবি নির্বাচন এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। রোববার হতে পারে ঘটনাবহুল একদিন। তবে এসব কর্মকাণ্ডে বিশ্বমঞ্চে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের ক্রিকেটের। তাই সবার চাওয়া দ্রুতই নিরসন হোক এই বিতর্ক। আমরা চাই না যে আমাদের দেশের ক্রিকেটটা অন্য জায়গায় যাক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাদা তুলার মতো মেঘ, নীল আকাশের হাসি, নদের জলের সুর আর বাতাসে ভেসে বেড়াচ্ছে কাশফুল। এই শরতে এমনই অপরূপ সৌন্দর্যের দেখা মিলেছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে। হোসেন আলীর ছবিতে শরতের কাশফুল নিয়ে উবায়দুল হকের প্রতিবেদন। আকাশ নীল, মেঘ তুলোর মতো ভাসে, নদীর জলে বাজে বাতাসের সুর। প্রকৃতি লেখে তার চিরন্তন কবিতা কাশফুলের সাদা পাতায়। প্রকৃতি চিৎকার করে নয়, নিঃশব্দেই বলে যায় তার সৌন্দর্যের কথা। ঋতুর পালাবদলে সময়ের স্রোতে এক নীরব অথচ গভীর ভাষায় কথা বলে শরৎ। সেই ভাষার সবচেয়ে কোমল উচ্চারণ কাশফুল। সাদা কাশের সমুদ্র দুলে ওঠে হালকা বাতাসে, যেন প্রকৃতি নিজেই নেচে উঠেছে নিজের সৃষ্টির ছন্দে। নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে কাশফুলের দোলায় মিশে থাকে এক অদ্ভুত প্রশান্তি, এক নিঃশব্দ শান্তির সুর।
ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল পার্ক ও আশেপাশে ব্রহ্মপুত্র নদের তীরের এই সাদা রাজ্যে শহুরে কোলাহল পেরিয়ে মানুষ যেন ফিরে পায় নিজেকে ক্লান্ত জীবনের ভেতর এক টুকরো প্রশান্তি। মুগ্ধতায় হারিয়ে যায় সাদা পালকের কোমল স্পর্শে। মুহূর্তটাকে ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখতে যেন বেকুল সবাই। কবি বলেছিল না যে একধারে কাশবন ফুলে ফুলে সাদা, আমাদের ব্রহ্মপুত্র ঠিক ওইভাবেই সেজেছে। ব্রহ্মপুত্র নদীর পাশে এত সুন্দর কাশফুল ফুটছে দেখে মানে মুগ্ধকর। কিন্তু এবছর অনেক ফুল ফুটেছে, সেজন্য আমাদের সবাই ভালো লাগতেছে। এই মুহূর্তে যে কাশফুলের যে সাদা দোল খাওয়াটা, এটা দেখতে আসলে অন্যরকম একটা শান্তি লাগে। বাংলা সাহিত্যের আদি পর্ব থেকেই প্রকৃতির উপমা আর বর্ণনায় কাশফুলের উপস্থিতি চোখে পড়ে। চর্যাপদের পদকর্তা থেকে আধুনিক কবিদের লেখাতেও কাশফুল হাজির হয় তার নান্দনিক রূপ আর আবেগময় ব্যঞ্জনা নিয়ে। শরৎকালীন আকাশটার দিকে তাকালে আর কাশের দিকে তাকালে মনে হয় যে প্রকৃতি যেন তার নিজ রূপেই এখানে পরিবেশিত হয়েছে, প্রকাশিত হয়েছে। প্রতি বছর শরৎ আসে আবার হারিয়ে যায়, কিন্তু কাশফুলের এই সাদা কবিতা থেকে যায় হৃদয়ের কোণে, ফিরে আসার প্রতিশ্রুতি হয়ে। শীতল বাতাসে দোলে ওঠা সাদা ফুলগুলো যেন চারদিকে ছড়িয়ে দিচ্ছে চলমান শরতের শান্ত সৌন্দর্যের বার্তা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক আজ। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। সিদ্ধান্ত নেবে সরকার, সমাধান না হলে সংকটে শঙ্কা বদিউল আলমের। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত পাহাড়। 4টি রুটে চালান ঢুকছে মিয়ানমার, ভারত থেকে। পাচারে ব্যবহার হয় সাংকেতিক ভাষা, অভিযান বাড়ানোর দাবি পুলিশের। এবং সিলেটে ভোগান্তির আরেক নাম রেল যাত্রা। ঢাকা চট্টগ্রাম রুটে 20% টিকিটও দিতে পারছে না কর্তৃপক্ষ। বগি বাড়ানোর পাশাপাশি নতুন ট্রেন চালুর দাবি। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ শবনম নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।